আজ বিশ্ব আদিবাসী দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য জাতিসংঘ আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্রের ১ দশক। ১০ বছর আগে ২০০৭ সালে জাতিসংঘের গৃহীত ওই ঘোষণাপত্রে আদিবাসী জাতিগোষ্ঠীর সংজ্ঞা সুস্পষ্টভাবে নির্ধারণ করা না হলেও নিজেদের উন্নয়নের ধারা নির্ধারণ, আত্মনিয়ন্ত্রণ, তাদের অঞ্চলের স্বশাসন সহ নানা অধিকারের কথা বলা হয়েছে। এরপর থেকেই বাংলাদেশ সরকার সরকারি কাগজপত্রে আদিবাসী শব্দের ব্যবহারে সচেতন হয়ে ওঠে এবং ২০১১ সালে বাংলাদেশের সংবিধানের ১৫তম সংশোধনীতে বাঙালি ভিন্ন জাতিসত্তার মানুষকে উপজাতি, নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা বা সম্প্রদায় হিসেবে অভিহিত করা হয়। এ অবস্থায় কেউ কেউ বলছেন, নাম সংজ্ঞায়ন নিয়ে বিতর্কের চাইতে বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ভূমির অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, ভাষা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বজায় রাখার পরিস্থিতি সৃষ্টি করা অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। সমতলে যেমন গাইবান্ধার গোবিন্দগঞ্জের মতো প্রশাসন, রাজনীতি, বিত্ত প্রভাব আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরের কাছে অসহায় হয়ে উচ্ছেদ হতে হয় সাঁওতালদের, তেমনি সরকার পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইন, রীতি ও পদ্ধতি অনুযায়ী ওই অঞ্চলের ভূমি বিরোধ নিষ্পত্তির বিধান করলেও ভূমি কমিশনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, জনবল নিয়োগ বা অফিস স্থাপনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তবে যে নামেই হোক, সংবিধানে ঢুকেছেন তারা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের কথা বলা হয়েছে। শিক্ষানীতি, নারী উন্নয়ন নীতিতেও উল্লেখ আছে আলাদা করে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ক্ষুদ্র জাতিসত্তাদের জন্য আরো বেশি বাসযোগ্য হয়ে উঠতে পারছে কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশিস রায়, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি ও জাতীয় আদিবাসী পরিষদের প্রধান উপদেষ্টা ফজলে হোসেন বাদশাহ এমপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মেজবা কামাল, যিনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভের চেয়ারপারসনও বটে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। রাজা দেবাশিস রায়, আপনাকে দিয়ে শুরু করি। আপনি বাংলাদেশকে কতটা মনে করছেন যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আরো বাসযোগ্য হয়ে উঠছে কিনা এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য? আর আদিবাসী নামে ডাকা হলো না ক্ষুদ্র জাতিগোষ্ঠী নামে, নৃগোষ্ঠী নামে ডাকা হলো, তাতে আসলে কোনো লাভ ক্ষতি বা রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে কোনো বড় ধরনের পরিবর্তন হয় কিনা? আপনি যেটা একটু আগে বললেন যে সংবিধানের ২৩ ক অনুচ্ছেদে শব্দসমূহ আমাদের গ্রহণযোগ্য না, তবে ওর ভেতরে যে স্পিরিটটা আছে সেটা আমি বলবো যে স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। তো এখন সে রাষ্ট্রের যে বহুমাত্রিকতা, সেখানে যে বিষয়টি আছে যে অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক যে সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি, এখন নামটা আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ করতে রাষ্ট্র একরকম প্রতিশ্রুতি করছে। হ্যাঁ, এটা কিছুটা আমরা সেই বহুমাত্রিক যে বিষয়টা আমি মনে করি যে স্বাধীনতা সংগ্রামে ছিল, যে শুধু বাঙালি না, এটা যে একটা বহুমাত্রিক সমাজ গঠনের। তা এখন ওখানে যে শব্দটা নিয়ে, এটা নিয়ে তো আমরা অনেক ডিবেটই করছি, আমি তথাপি যেতে হয়। আমার মনে হয় যে এখানে আদিবাসী বললে যে এমন কিছু দায়িত্ব রাষ্ট্রের উপর বর্তাবে বা এই জনগোষ্ঠীকে আদিবাসী বললে তারা বিচ্ছিন্ন হতে চাইবে, এরকম কিছু অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। অথচ এটা সংবিধানে দিলে আপনি বিচ্ছিন্নতাবাদ না, আপনার সম্পৃক্তবাদ করবেন, ওদের স্বর্ণাক্ষরে সংবিধানে লেখাবেন, এবং এটা করলে হয় কি তারা আরো কাছে চলে আসবে। এবং রাতারাতি কালকে যদি সংবিধান পরিবর্তন হয়, কৃষক, শ্রমিক, সমাজের অনগ্রসর অংশ সকল প্রকার শাসন থেকে মুক্ত হইবে, এই কথাটা ৭২ থেকে আছে, তো হয়েছে সবাই। তো এখন কাজে আদিবাসী কালকে করলে যে একেবারে কিছু একটা হয়ে যাবে না, না, করা উচিত। তো এই ভয়গুলো, অমূলক ভয়গুলো যদি আমরা কেটে উঠতে পারি, আমার মনে হয় যেই নামে অভিহিত হতে চায় এই জাতিগোষ্ঠী ও সম্প্রদায়, তাকে স্বীকৃতি সেটা যদি দেওয়া হয়, কাছে টানা হবে, দূরে না। এবং রাষ্ট্রীয় পর্যায়ে তো আপনি একটা রাষ্ট্রের একটা মানে কি হচ্ছে শেষ পর্যন্ত কতটুকু বাস্তবায়ন হচ্ছে তা নিয়ে তো একটু কথা বলবোই, কিন্তু রাষ্ট্রের একটা অ্যাটিটিউডে একটা চেঞ্জ দেখেন কিনা? রাষ্ট্রের একটা ভাবধারায়, দৃষ্টিভঙ্গি থেকে কোনো পরিবর্তন দেখেন যখন যে নামেই হোক, মানে ক্ষুদ্র নিগোষ্ঠী নামেও সে সংবিধানে ঢোকায়, যখন সে অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণের প্রতিশ্রুতি করে তার সংবিধানে? এটা কিছুটা আমি বলেছি যে ভালোর দিকে গেছে
বিগত সংশোধনীর মাধ্যমে, কিন্তু এই 2010-11 থেকে শুরু করে এখন পর্যন্ত কেন যেন আদিবাসী অ্যালার্জি একটা হয়েছে। অথচ 72-এ যখন বঙ্গবন্ধুর আমলে আইএলও কনভেনশন 107 অনুস্বাক্ষর করা হয়, তখন তো কোনো প্রশ্ন ওঠে না যে দেশে ইন্ডিজেনাস নাই, শুধু ট্রাইবেল আছে, বা অন্যান্য বিভিন্ন জায়গাতে আদিবাসী শব্দ ইত্যাদি। তো এটা আমি বলি যে খামাখা এটা একটা অপব্যাখ্যা হচ্ছে। এটার ঊর্ধ্বে যদি উঠতে পারে তাহলে যে আদিবাসী মানুষ যারা আমরা আদিবাসী বলছি তাদেরকে নিয়ে আমরা আরও একসঙ্গে কাজ করতে পারবো। আরেকটা বিষয়, যেই নামে অভিহিতকরণ, ক্ষুদ্র মুদ্র যাই বলেন, কিন্তু তাদের জন্য ভাই কিছু করেন না। স্বাস্থ্যনীতি কই, আপনার শিক্ষানীতি কই, নারী উন্নয়ন নীতি, আপনি যেগুলো কথা বলেন এটাকে প্রেক্ষিত অনুসারে সাজিয়ে ফেলেন। একেবারে আমি সেই দিকেই যেতে চাই যে নামে আসলে শেষ পর্যন্ত কিছু আসে যায় কিনা রাষ্ট্র তার প্রতিশ্রুতিগুলো পূরণ করলে। কিন্তু ডক্টর মেজবা কামাল, আপনি মনে করেন কিনা যে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন এসেছে যখন সংবিধানে আলাদা করে এই জাতিগোষ্ঠীগুলোকে যে নামেই হোক চিহ্নিত করা হয়েছে, নারী উন্নয়ন নীতিতে আছে, শিক্ষা নীতিতে আছে, কোনো মানে একটা স্বীকৃতি তো? কারণ এর আগে তো বোধহয় বাংলাদেশের সংবিধানে তো কোনো বাঙালি ভিন্ন কোনো জাতির উল্লেখ ছিল না। নবনীতা, আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করছেন এটা 7 বছর আগের কথা বা 6 বছর আগের কথা। 2011 সালে যে পঞ্চদশ সংশোধনী হলো সেইটার কথা আপনি বলছেন। এটা নিশ্চয়ই একটা ওয়েলকাম ডেভেলপমেন্ট ছিল। হ্যাঁ, যে আপনার এর আগে পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রে কখনো মানে আমি বলবো আমাদের সংবিধানে কখনো আদিবাসীর কোনো উল্লেখ ছিল না। বাঙালি ভিন্ন যে অন্য কোনো জাতিসত্তার মানুষ এদেশে আছে তার কোনো উল্লেখ এর আগে ছিল না। কাজে সেখানে এই যে ভিন্নতা, কি হলো না আমি বলছি যে ভিন্নতার যে স্বীকৃতিটা 23-এর ক ধারার মাধ্যমে এলো, সেটা একটা নিশ্চিতভাবে ওয়েলকাম ডেভেলপমেন্ট ছিল। তবেটাই গুরুত্বপূর্ণ। তবেটা হচ্ছে যে আমরা শুধু 23-এর ক ধারা তো বললে হবে না, তার সাথে সংবিধানের 6 ধারার কথা বলতে হবে। সংবিধানের 6 ধারায় আছে এদেশের জনগণ জাতিতে বাঙালি। তার মানে এদেশের জনগণের মধ্যে আপনি, ফজলে হোসেন বাদশাহ, আমি আছি, কিন্তু ওখানে দেবাশিস রায় নাই, কারণ তিনি চাকমা। সেখানে সঞ্জীব দ্রং নাই, সেখানে সন্তুল আত্মা নাই। তো আপনার এই যে এক্সক্লুশন, হ্যাঁ, যেখানে আদিবাসীরা চাইছে ইনক্লুশন, আমরা বলছি আমরা একটা সমাজ গড়বো যেটা হবে একটা ইনক্লুসিভ সমাজ, আমরা এমন একটা রাষ্ট্র গড়বো যে রাষ্ট্রটা হবে ইনক্লুসিভ রাষ্ট্র, সেখানে আমরা কিন্তু এক্সক্লুড করছি। তো এই এক্সক্লুশনটা কিন্তু ওই যে আপনার সংবিধানের 6 নম্বর ধারা দিয়ে এই যে এদেশের জনগণ জাতিতে বাঙালি তা বলার মধ্য দিয়ে আছে, এবং এটা আজ পর্যন্ত আছে। হ্যাঁ, আজকে 2017 সালের 9 আগস্টে আমরা কথা বলছি, আজকেও কিন্তু আমাদের সংবিধান বলছে এদেশের জনগণ জাতিতে বাঙালি। কাজেই এটা যতটুকু হয়েছে 23-এর ক ধারা, সেটা মন্দের ভালো, কিন্তু সেটা মোটেই যথেষ্ট নয়। যথেষ্ট নয় বলেই কিন্তু অসন্তুষ্টিটা রয়ে গেছে। এবং আপনার রাজা একটা কথা বলেছেন, আপনি লক্ষ্য করলেন কিনা, যে 2011 থেকে তার মনে হচ্ছে যে একটা অ্যালার্জি তৈরি হয়েছে নতুন করে এই আদিবাসী শব্দটি বা এই সংক্রান্ত যে কোনো বিষয়ে এই একটা মানে সরকার। কারণ 2012-তে তো আমরা জানি যে জনপ্রশাসন মন্ত্রণালয় সারা দেশে চিঠি দিল যে আদিবাসী দিবস আর পালন করা যাবে না। কারণটা কি? আমার কেন জানি মনে হয় যে 2007-এর এই জাতিসংঘ ঘোষণাপত্রটা একটা কারণ। কি কারণ? তারা যেহেতু স্বশাসনের কথা বলছে, আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলছে। 2007 সালে যে আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্রটা গৃহীত হয়েছে, কিংবা ধরুন তার আগে যে আইএলও 169 প্রণীত হয়েছে, যেটা আমরা এখনো স্বাক্ষর করিনি, যদিও অনুস্বাক্ষর অন্তত করেছিলাম না, আপনার 169 আমরা করিনি। আচ্ছা, 107 1972 সালে বঙ্গবন্ধু করেছিলেন, বঙ্গবন্ধু সরকার করেছিলেন। কিন্তু আপনার 89-এ তো 89-এ যে আপনার 169 হলো, সেটা কিন্তু আজ পর্যন্ত আমরা করিনি। তো 89-এও আমাদের লোকজন ওর মধ্যে কিছু ভূত দেখেছেন, এবং আপনার সেটা এই আমাদের যে 2007 সালে যে আদিবাসী অধিকার নিয়ে যে আপনার জাতিসংঘের যে ঘোষণাপত্র, তার মধ্যেও সেই ভূত দেখেছেন। সেটা কি? সেটা তারা মনে করছেন যে এর মধ্যে আদিবাসীদেরকে এমন কিছু অধিকার দেওয়া হচ্ছে, এমন কিছু অধিকারের কথা বলা হয়েছে যেগুলো হলে তারা এত বেশি ক্ষমতায়িত হয়ে যাবেন যে তারা হয়তো বিচ্ছিন্নতার কথা ভাববেন, কিংবা আপনার ইত্যাদি ইত্যাদি। তারা আপনার এই যে সেলফ ডিটারমিনেশনের যে ভাবনাটা, সেই সেলফ ডিটারমিনেশন আর বিচ্ছিন্নতাকে এক করে দেখেন। কিন্তু আসলে দেখুন, সেলফ ডিটারমিনেশনের কনসেপ্টটা কিন্তু শুধু এখানে নাই,
সেলফ ডিটারমিনেশনের কনসেপ্টটা আপনার এই যে আমাদের মানে আমি কি স্বশাসন বাংলা করবো না আত্মনিয়ন্ত্রণের অধিকার আপনি বাংলা করবো? আত্মনিয়ন্ত্রণাধিকারই করেন না কেন, কিন্তু প্রত্যেকটা জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকার আছে, থাকা উচিত। এবং এটা কিন্তু শুধুমাত্র এই যে আদিবাসী অধিকার বিষয়ক 2007-এর ঘোষণা আছে তা নয়, এটা কিন্তু যে আপনার সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত যে জাতিসংঘের যে ঘোষণা, যে প্রোটোকল, তার মধ্যেও আছে। ওই যে কভেনেন্ট আছে, সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, হ্যাঁ, সিভিল এন্ড ইকোনমিক পলিটিক্যাল সোশ্যাল কালচারাল, যেগুলো বাংলাদেশ অনুস্বাক্ষর করেছে। হ্যাঁ, সকল জাতি, শুধু আদিবাসী জাতি না, সকল জাতি। তো এটা ভয় পাবার কিছু না। এক্স্যাক্টলি আমি সে কথাটাই বলছিলাম যে ধরুন এই একই কথা আপনার অন্য ডকুমেন্টসে আছে জাতিসংঘের, সেটাতে বাংলাদেশ অনুস্বাক্ষর করেছে, কিন্তু আপনার আদিবাসী প্রসঙ্গে সেখানে স্বাক্ষর করতে এটা ভুল। আমি একটু বাক্যটা শেষ করি। আমার বাক্যটা হচ্ছে এইটা যে ধরুন আপনার একটা অকারণ ভীতি কাজ করছে, এবং দেবাশিস দা একবার বলেছিলেন একটা সাক্ষাৎকারে, আমি দেখেছিলাম, না আপনার ভীতি তো অকারণ বটেই, কারণ আপনার এটাকে নিরাপত্তার চশমা দিয়ে দেখা হচ্ছে। বিষয়টা নিরাপত্তার নয়, বিষয়টা হচ্ছে মানবাধিকারের ইস্যু। হোসেন বাদশা এমপি, আসলে ভয়টা ভীতিটা সেখানে কিনা, মানে আমরা ধরেই নিয়েছি যে আমরা বাঙালি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানের কাছ থেকে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলেছি। সেখানে আবার মানে অনেকগুলো জাতিগোষ্ঠী আলাদা আলাদা করে কেন আত্মনিয়ন্ত্রণের অধিকার চাইবে? মানে আদিবাসী সংক্রান্ত যে কোনো আন্তর্জাতিক ডকুমেন্ট নিয়ে আমাদের ভয়টা সেখানে কিনা? বাঙালির জাতীয়তাবাদ ছিল নিশ্চয়ই, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াইটা, এটাতে কিন্তু মূলত ছিল একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে লড়াই। এবং সেখানে কিন্তু আপনি অনেক আদিবাসী পাবেন যারা মুক্তিযোদ্ধা। তাহলে পরে বাঙালি জাতীয়তাবাদ হলে একজন সাঁওতাল, একজন মুন্ডা, একজন চাকমা কি করে মুক্তিযোদ্ধা হয়? এটা পাকিস্তানের যে রাষ্ট্রতত্ত্ব, দ্বিজাতি তত্ত্ব, এই তত্ত্বকে বিরোধিতা করে এই ভূখণ্ডের, বাংলাদেশ নামক ভূখণ্ডের গণমানুষ ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে লড়াই করেছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা যে লড়াই করি, তখন বিরসা মুন্ডাকে জীবন দিতে হয়েছে, মুন্ডারা লড়াই করেছে, সাঁওতালরা লড়াই করেছে, এবং ভারতবর্ষের বাঙালি সহ সর্ব জাতির মানুষ কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে দেশের স্বাধীনতার জন্য। সেখানে তো এইসব প্রশ্ন উঠেনি। তাহলে সারাদিন ডিবিসি নিউজেই খবর যাচ্ছিল যে বঙ্গবন্ধু হত্যার পর সেই হত্যার বিচার দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন গারোরা। তাদের তাই এ ব্যাপারে কোনো ইয়ে নেই। আমরা তো একই সমাজের মানুষ, একই সমাজের মানুষ। আমাদের মধ্যে ভাষার পার্থক্য থাকতে পারে, একটা সমাজে ভিন্ন ভাষা থাকলে সে সমাজটা কি টিকে না? ঠিক তো, আমরা তো ভিন্ন। এই যে গোটা উত্তরে যে সমতল, এই সমতলে এখানে মুন্ডারা এক ভাষায় কথা বলে, সাঁওতালরা এক ভাষায় কথা বলে, তারপরে ওরা এক ভাষায় কথা বলে, কিন্তু তারা তো এই সমতলের, উত্তরবঙ্গে এই সমতলে বসবাস করছে। আপনি কি মনে করেন যে ক্ষুদ্র জাতি গোষ্ঠী, নৃগোষ্ঠী, সম্প্রদায় কিংবা আদিবাসী এই নামে কিছু আসে যায়? অবশ্যই আমি এটাতে আপত্তি একটু আছে, কারণ ওনারা বলছেন আমরা আদিবাসী হিসাবে পরিচিত হতে চাই। এটা তো কোনো সমস্যা নেই। আমি বলি যে একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখা হচ্ছে আদিবাসী শব্দটাকে, মানে আমরা একদম আক্ষরিক বাংলা অনুবাদ করছি। এটা আদিবাসী শব্দটা কোন অক্ষর থেকে দেখা হচ্ছে? এটা পশ্চিমা দৃষ্টিভঙ্গি থেকে দেখা হচ্ছে। কারণ তারা অস্ট্রেলিয়া দখল করেছে, তারা কানাডা দখল করেছে, আমেরিকা দখল করেছে, এবং ওখানকে রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করেছে, অস্ট্রেলিয়ার আদিবাসীদেরকে হত্যা করেছে। অর্থাৎ তাদের যে দৃষ্টিভঙ্গি, অন্য দেশ, অন্য রাষ্ট্র, অন্য ভূখণ্ডকে দখল করে সেখানকার যারা আদিবাসী তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, এই ব্যাপারটা তো এখানে ঘটেনি। এখানে তো আমরা একই ভূখণ্ডের মধ্যে, এখানকার যারা নিজেদেরকে আদিবাসী বলেন, যারা নিজেদেরকে বাঙালি বলেন, আমরা একসাথে সহাবস্থান করছি, একই সমাজের মধ্যে বসবাস করছি। আজকে আমাদের সরকার যখন তাদের ভাষার অধিকারটা স্বীকার করে নিয়েছেন, তাতে কোনো সমস্যা হয়েছে?
তো কোনো সমস্যা হয়নি। কিন্তু সরকারের তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড যখন আমরা টেলিভিশনে দেখাই, মঞ্চে দেখাই, তখন কি বাঙালিরা কি সেটাকে উপভোগ করেন না? আমি একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে রাজা আপনার কাছে জানতে চাইবো যে এমনকি ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সংখ্যা এবং জনসংখ্যা এই দুটো নিয়েও আপনাদের হিসেব এবং সরকারের হিসেবে প্রায় মানে অর্ধেক, কাজেই সেটিও একটি সমস্যা কিনা, যে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর স্বীকৃতিও আসলে সকল জাতিগোষ্ঠী পাচ্ছে কিনা, সেই প্রসঙ্গটিও জানতে চাইবো একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। রাজা দেবাশিস রায় ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেও সরকারি দলিলে এখন বোধহয় 27টির মতো নৃগোষ্ঠীকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু অনেক গবেষকরা বলেন, আদিবাসী সংগঠনগুলো বলে যে 45টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। তার মানে তো একটা বড় পার্থক্য আসলে জনসংখ্যা এবং নৃগোষ্ঠীর সংখ্যাতেও আছে। আমি বলি 75টা আদিবাসী জাতি আছে। আপনি বলেন 75টি। তো সরকারের যে আইনগুলো আদিবাসী সংক্রান্ত আছে ওগুলোর মধ্যে কিন্তু গরমিল আছে। দুটো আইন, একটা কথা আপনি বলেছেন 2010 সনের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, সেখানেও একটি তালিকা আছে। তারপরে সমতলের জন্য 1950 সনের প্রজাস্বত্ব আইন, যে ভূমি আইন, ওখানেও আছে একটা তালিকা আছে। আবার সেন্সাস যে ছিল 2011-তে জানি না, আদমশুমারি অন্তত 2001-এর ওখানেও আছে, কিন্তু একটার সাথে একটা সংখ্যাও মিলে না, নামও মিলে না। আর আপনি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলছেন, এটাও বের করা সম্ভব 1950-এর দলিলের সাথে এখনের দলিল মিলিয়ে, যে কতটি নৃগোষ্ঠী টিকে যেতে পারলো এই মাটিতে আর কতটি টিকতে পারলো না। এখানে শব্দেরও সমস্যা আছে। আপনি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলছেন, কিন্তু আপনি নিজেই মুখস্থ করেছেন কিনা জানি না, সংবিধানে দেখেন একটা শব্দ না, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়, চারটা। আর সবগুলো যদি একটা শেষে বলতে হয়, আমার মনে হয় সরকারের করতে পারবেন, শুধু ক্ষুদ্রটা কিন্তু না, তাহলে কোনটা ব্যবহার করব? আবার প্রজাস্বত্ব আইনে আছে অ্যাবরিজিনাল শব্দটি। আবার ক্ষুদ্র নৃগোষ্ঠী আইনের সংজ্ঞাতে আবার ক্ষুদ্র নৃগোষ্ঠী বলিতে আদিবাসীকে বোঝাবে এখনো আছে। সো আদিবাসী কিন্তু এখনো রাষ্ট্রীয় আইনে আছে। তো টার্মিনোলজির সমস্যাটা আছে। আরেকটা হলো যে সেন্সাসে যখন হয় কোনো একটা এলাকায় অমুকের সংখ্যা একটা বিশেষ সংখ্যার নিচে যদি সেই জনগোষ্ঠী হয়, তাকে আদারে ফেলে দেয় অন্যান্য। সেই অন্যান্য আদারগুলো যোগ করলে হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আরো অনেক হবে। সুতরাং আমরা এই যে ডিসঅ্যাগ্রিগেশন অফ ডেটা, এই যে জনসংখ্যার যে হিসাবটা আছে আমাদের পরিসংখ্যান ব্যুরোতে, সেটাকে যদি আমরা ডিসঅ্যাগ্রেগেট করতে পারি, শুধু জাতি না, জাতি, ভাষা, লিঙ্গ, বয়স, জীবিকা ইত্যাদি, তাহলে কিন্তু আমরা যে তথ্যগুলো পাবো, তাহলে এই সংখ্যাটা সম্ভবত 2-3 গুণ বেশি হতে পারে। 1% বলছে তথ্য তো বোধহয় খুব গুরুত্বপূর্ণ, কারণ না হলে আমরা যেভাবে ধরুন মানে এটা তো একরকমের সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, যে ভেবে নিলাম যে চাকমা, মারমা, গারো সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী, সবাই একটি আলাদা জাত। এই ভাবনাটি কি রাষ্ট্রীয় সমাজে বোধ করেন কিনা? কারণ না হলে তো প্রতিটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসলে আলাদা আলাদা কি বলবো ব্যবস্থা, আলাদা আলাদা ভাবে রাষ্ট্রীয় যে অধিকারগুলো দেবার প্রতিশ্রুতি আছে সেগুলো পূরণ করতে হবে। এখন সংবিধানে শব্দটা পছন্দ করি না, কিন্তু 23 ক অনুচ্ছেদে সেটা তো আসছে যে আঞ্চলিক বৈশিষ্ট্য, এই যে জনগোষ্ঠী ইত্যাদির, তাহলে সেটাকে এখন আপনি স্ট্যাটিস্টিক্সে আসুক না, কোন জাতিগোষ্ঠী থাকতেই হবে। হ্যাঁ, তাহলে এটা ডিসঅ্যাগ্রিগেট যদি না করে জাতি গোষ্ঠী অনুসারে, তাহলে বলতে পারছেন না কোন অঞ্চলে কোন জাতিগোষ্ঠীর। চাকমাদেরও আছে, অনেক শিক্ষিত হয়েছে, কিন্তু সব চাকমা তো শিক্ষিত হয় নাই, প্রত্যন্ত অঞ্চলেও চাকমা থাকে। এগুলো যদি জানা হয়, তখন বিশেষ করে এসডিজির প্রেক্ষাপটে, এখন এসডিজি কে আমরা যদি আমাদের 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে সেটা এসডিজি প্রেক্ষিত করে ফেলি, আদিবাসী প্রেক্ষিত, হাওর প্রেক্ষিত, প্রত্যন্ত অঞ্চল প্রেক্ষিত করি, তাহলেই কেবল এই ডিসঅ্যাগ্রিগেটেড ডেটাটা নিয়ে আমরা যথাযথ উন্নয়ন কর্মকাণ্ড করতে পারবো। মানে এটা তো সরকারের আসলে খুবই সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, কারণ সরকার, প্রধানমন্ত্রী নিজে বলেন হতদরিদ্র আর থাকতে পারবে না দেশে, কিন্তু আমরা সাজেকে বছর বছর দুর্ভিক্ষে লোককে কষ্ট পেতে শুনি। কদিন আগে সীতাকুণ্ডে হামের মতো রোগে 10টা বাচ্চা একসাথে মরে গেল। মানে তার মানে তো এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা নিম্ন মধ্যম আয়ের দেশের মতো সকলে পাচ্ছেন না আসলে।
আমি অন্য কথা বলি। আমি বলি যে সত্য এবং বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো। এর চেয়ে বেশি সহজ সমাধান আর কিছু নেই। ওনার মাতৃভাষা আর আমার মাতৃভাষার মধ্যে পার্থক্য আছে। ওনার পরিচয়, জাতিগত পরিচয় এবং আমার জাতিগত পরিচয়ের মধ্যে পার্থক্য আছে, এটা সত্য। আজকে যদি টেকনাফ থেকে এটা 17 কোটি বাঙালির দেশ নয়, এটা 17 কোটি বাঙালির দেশ নয়। তার সংখ্যা, যদি আপনি সংখ্যা তত্ত্ব নিয়ে ঝগড়া করার দরকার নেই, সংখ্যা বের করা যায়। ধরলাম যে ওনারা 30 লক্ষ লোক, মাত্র 30 লক্ষ লোক। সেই 30 লক্ষ লোককে মেনে নেওয়াটা বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের পক্ষে কি খুব কঠিন ব্যাপার? খুব কঠিন ব্যাপার না। কঠিনটা কেন? জমির না, জন্য আমরা তো মেনেই নিয়েছি। কারণ হচ্ছে যে তাদের যে ভাষা আছে তার ভাষা স্বীকার করে নিয়েছি, এবং জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিকে আমরা তাদের ভাষা শিক্ষা দিচ্ছি। বই ছাপানো শুরু হয়েছে, 6টি ভাষায় এবার ছাপানো হয়ে গেছে। তাহলে এই সত্যগুলো স্বীকার করে নিয়ে যা দাঁড়ায় এ রাষ্ট্রের চেহারা, যে বৈচিত্র্য এবং এই যে পার্থক্য এবং তার মধ্যে ঐক্য, এই যে যা দাঁড়ায়, এটাকে নিয়েই আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। ডক্টর মিসবাহ কামাল, মানে আপনি ইতিহাসের অধ্যাপক, আপনি যদি বলেন এটা কি আসলে বাঙালি, মানে আমাদের জন্য এটা কি একটা সামাজিক সীমাবদ্ধতা না রাষ্ট্রীয় সীমাবদ্ধতা? মানে আমরাও তো একটা দীর্ঘ সময় কি এই সমাজও ভেবে নিয়েছে যে এটা আসলে শুধুমাত্র বাঙালিরই রাষ্ট্র এবং বাঙালিরই দেশ, সেই একটা সীমাবদ্ধতার জায়গা আছে। আমরা আপনার আগে 1 মিনিটে একটা কথা বলিনি, আর একটা কথা বলিনি, যে পার্বত্য চট্টগ্রামে একটা শান্তি চুক্তি হয়েছে। তাহলে শান্তি চুক্তি করতে হয়েছে আমাদেরকে, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য। তাহলে পারে একটা বাস্তবতা ছিলই, তা নাহলে শান্তি চুক্তি করতে হলো কেন? তো আমার কথা হচ্ছে যে এটা নিয়ে উৎকণ্ঠার কিছু নেই। এবং একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশে বর্তমান যে সরকার রয়েছে, এই সরকার অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক একটা সরকার, এবং এটা 72-এর সংবিধানের ভিত্তিতে চলে। সেখানে একটা বিষয় রয়েছে যে ক্ষুদ্র এবং ক্ষুদ্র জাতিসত্তা, এবং আমাদের কনস্টিটিউশন বলে যে আমরা এমন কোনো মানে ভাবে আজকে মানুষের মধ্যে বৈষম্য তৈরি করতে পারবো না যে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এটা সংবিধানের একটা ভাষা। মানে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আমাদের মানে বাঙালি বৃহৎ জাতিগোষ্ঠীর চাইতে কোনো মানে আলাদাভাবে ট্রিটেড হতে পারবে না। ধর্মের কারণে বা ভাষার কারণে এই বিভেদ সৃষ্টি করা যাবে না, তাই তো? এটা সংবিধানের কথা। তাহলে আমাদের সংবিধান এবং বাস্তবতা মিলে যা আছে তা নিয়ে যদি আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই, সেই সিদ্ধান্তের কারণে যদি আমাদের বলে রাজা বলেন যে আমি আদিবাসী, তো তাহলে কি বাঙালিরা কি বিদেশি পরিণত হয়? ওনারা কি বলেছেন কি কখনো? আসলে সমস্যাটা কি নামে কিনা, মানে ডক্টর মিসবাহ কামাল আপনি লক্ষ্য করেছেন কিনা, আমরা শিরোনামে নির্ধারণ করেছি বাঙালিরা, কিন্তু নামে কি সমস্যা নাকি আসলে সমাজ, মানে যেই জায়গাটা থেকে শুরু করেছিলেন ফজলে হোসেন বাদশা, যে দেশটি যে আসলে সকলের নানা বৈচিত্র্য আছে, এটা মেনে নেওয়ার একটা সীমাবদ্ধতা আছে। কখনো বলেছেন আমরা বিদেশি? আর সেটা কি কোনো ভূমি থেকে উৎপত্তি কিনা এই সমস্যা? ভূমিটা এসছে পরে, ভূমির সমস্যাটা এসছে পরে, তাই না? আচ্ছা, তো আপনি যে প্রশ্নটা করলেন, হ্যাঁ, যে নামে কি বা আসে যায়, নামে আসে যায় না? নামে তো নিশ্চয় আসে যায়। আপনার নাম নবনীতা চৌধুরী, আপনার নাম যদি আমরা পাল্টে রাখি সালমা বেগম, আপনার কেমন লাগবে? এই রাষ্ট্র যদি আপনার নাম রাখে সালমা বেগম কিংবা জরিনা খাতুন, আপনার কেমন লাগবে? রাষ্ট্র যদি আমার নাম পাল্টে দিয়ে যদি রাম রাখে, আমার কেমন লাগবে? নিশ্চয়ই সেটা আমরা চাইব না। নাম খুব গুরুত্বপূর্ণ মানুষের জন্য, কারণ নামটা হচ্ছে তার আইডেন্টিটি, তার সত্তা।
তো নাম তার আর টার্মে তো একটা আবার পার্থক্য আছে, মানে শেষ পর্যন্ত তো আদিবাসী না ক্ষুদ্র নৃগোষ্ঠী এগুলো তো শেষ পর্যন্ত টার্মও বটে, মানে এগুলো তো একটা নির্ধারিত সংজ্ঞায়িত দেখুন, মানে আপনি কিন্তু একটা সংজ্ঞা অনাবশ্যক দিয়ে- বিতর্ক তুলছেন। নাম এবং টার্ম এই দুটো আপনি শব্দ প্রয়োগ করে আর একটা কনফিউশন তৈরি করছেন। মানে আসলে ঠিক না, আমাকে বলতে দেন, আপনার একটু বলতে দেন। জি। মানে বিষয়টা কিন্তু নাম বা টার্মের বিষয় না, বিষয়টা হচ্ছে যে যে মানুষ, যে জনগোষ্ঠী যে নামে পরিচিত হতে চায় সেই নামে তার পরিচিত হওয়ার অধিকার আছে। এখন কোন জনগোষ্ঠী, মানে আমাদের দেশে অনেক জনগোষ্ঠী আছে, অনেক জাতি আছে। সোজা বাংলা কথা বলি, বাংলাদেশ বহু জাতির মানুষের দেশ। যেমন বাঙালি একটা জাতি, তেমনি চাকমা একটা জাতি, গারো একটা জাতি, সাঁওতাল একটা জাতি। এখন এই যে যখন এই জাতি, বহু জাতি, এই বহু জাতীয়তাকে অস্বীকার করা হয়, তখনই সমস্যাটা তৈরি হয়। এবং অস্বীকৃতিটা আসে নানাভাবে। নানাভাবে কিরকম আমি বলবো, যে যেমন ধরুন আপনার, যখন আমি অস্বীকার করতে চাই তখন আমি বলি নিজে আমি জাতি, অন্য হচ্ছে উপজাতি। হ্যাঁ, আমি যখন বলি যে আমি জাতি তখন আমি অন্যকে বলি ক্ষুদ্র জাতি। হ্যাঁ, কিংবা আমি অন্যকে বলি নৃগোষ্ঠী। হ্যাঁ, তো এইভাবে নানান শব্দাবলী প্রয়োগ করে, আপনি যাকে টার্ম বলছেন, এরকম নানান শব্দাবলী প্রয়োগ যেগুলোর আবার করে, সংজ্ঞায়নের প্রয়োজন হয়। হ্যাঁ, যা সংজ্ঞায়নের প্রয়োজন হয়, এবং এর মধ্যে দিয়ে একটা কুহক তৈরি হয়, এবং সেই কুহকের ডামাডোলে ফেলে তার অস্তিত্বটাকে অস্বীকারের চেষ্টা চলে। তো আসলে আপনার নাম খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক জাতিসত্তার মানুষ আছেন, এটা একটা হিস্টোরিক্যাল টাইমস থেকে রিয়ালিটি। এখন এই জাতিসত্তাগুলো নিজ নিজ জাতিসত্তার পরিচয়ে পরিচিত হতে চান। তো তারা নিজ জাতিসত্তার পরিচয়ে যেমন পরিচিত হতে চান, তেমনি তারা একটা কালেকটিভ পরিচয়ে পরিচিত হতে চান। সেই কালেকটিভ আইডেন্টিটিটা হচ্ছে আদিবাসী, আর তার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটিটা হচ্ছে কেউ চাকমা, কেউ মারমা, কেউ সাঁওতাল, কেউ গারো। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এইটাকে আপনার মেনে নিতে অসুবিধাটা কোথায়, আমি তো এটা বুঝতে পারি যেমন না। আমাদের যেমন দর্শক প্রশ্ন আমরা করছেন, বাঙালি, মানে মেনে নিতে অসুবিধা বোধহয় সেখানে। যে ফারুক খান নামে আমাদের একজন দর্শক লিখছেন যে ওনারা যদি আদিবাসী হন আমরা কি পরবাসী, মানে এই কি আমাদের ইনসিকিউরিটি? এটা exactly, আমি একটু এটা যোগ একটু করতে বলতে পারি। জি। দেখেন, এটা আপেক্ষিক। প্রথমত, যারা আজকে বাংলাদেশে আদিবাসী দাবি করছে, উত্তরবঙ্গ হোক পার্বত্য চট্টগ্রাম, সেখানে কি কোনো বাঙালি বলতে পারে যে যখন সান্তালও যদি হয়, যেখান থেকে আসুক, বাঙালিকে সরিয়ে দিয়ে ওখানে বসতি স্থাপন করেছে বরেন্দ্রভূমিতে? খাসি, গারো, চাকমা, মারমা কি আগে পার্বত্য চট্টগ্রামে বাঙালি ছিল? তাদেরকে সরিয়ে দিয়ে সমতলে ঢেলে দিয়ে কি ওখানে বসতি করেছিল? তো আদিবাসী আর আদিবাসিন্দা, যেটা একজন আজকে কে যেন বললো, একজন সেটাই আসলে মূল বিতর্ক হয়ে দাঁড়ায় যে আদিবাসী আর এটা আদিবাসিন্দা। আবিধানিক অর্থ। হ্যাঁ। আদিবাসিন্দার আদিবাসী একই কথা না। আর প্রশান্ত ত্রিপুরা বলেছিলেন, তাহলে কি কেউ মঙ্গল গ্রহ থেকে আসছিল? সবাই তো পৃথিবীর কোনো না কোনো জায়গা থেকে। এটা আপেক্ষিক, যে যখন রাষ্ট্র সীমানা প্রতিষ্ঠিত হয়, যখন উপনিবেশ আসে, তখন তারা ছিল কি না। সুতরাং ব্রিটিশ আমলে যখন আমরা প্রদেশে যুক্ত হই বঙ্গের সাথে, তখন যদি সান্তালরা থেকে থাকে, গারোরা থেকে থাকে, চাকমারা থেকে থাকে, এবং তারা নিজেদেরকে আদিবাসী মনে করে, তার নিজস্ব কি বলে প্রথাগত প্রতিষ্ঠান ইত্যাদি, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, তারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত না। আপনি রাষ্ট্র যদি ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন, আদিবাসী অভিধা লাগছে কেন? আপনার বিশেষ সেই অবস্থাটা লাগছে কেন? আপনি পিছিয়ে পড়া বলেই তো। সুতরাং এটা একটা খামাখা একটা কথা, যে আদিবাসী হলে উল্টোটা সেটলার হয়ে যায় না আপনারও, কিন্তু মানে আদিবাসী হলেই আরেক দল পরবাসী হয় না। আচ্ছা, আমি একটু এখানে অংশগ্রহণ করতে চাই। আমি একটা বিরতিতে যাই স্যার, আমি আপনাদের দুজনের কাছেই ফিরবো। আমি এই প্রসঙ্গে আরেকটু জানতে চাই একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহন টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর মিসবাহ কামাল, আপনি শেষ করছিলেন। আমি আরেকবার যদি আপনাকে প্রশ্নটি করি, যে মানে নামে আপনি বলছিলেন নামে আসেই যায়, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে রাষ্ট্র তো স্বীকৃতি দেওয়া শুরু করেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে সে যদি অনন্য বৈশিষ্ট্যপূর্ণ সংস্কৃতি রক্ষা করে, ঐতিহ্য রক্ষা করে, পার্বত্য চট্টগ্রামের নিজের আইন মেনেই তার ভূমি সমস্যার সমাধানের প্রতিশ্রুতি অন্তত করে, বাস্তবায়ন একেবারেই শুরু হয়নি, তাতে ক্ষতি কি? মানে আদিবাসী নামে না ডাকলেই অসুবিধাটা কি? আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন, আমাদের বাঙালিরা তো সারা পৃথিবীর এখন বহু দেশে ছড়িয়ে গেছে।
তো আমাদের বাঙালিরা যখন বাইরের কোনো জায়গায় যাচ্ছে, ধরুন আমেরিকায় যাচ্ছে, সে কি আমেরিকায় যে আমেরিকার আদিবাসী হয়? না, এথনিক মাইনরিটি। সেখানে হয় সে এথনিক মাইনরিটি। তো সেখানে যে সে একটা জাতিগত সংখ্যালঘুতে পরিণত হলো, তো সেইখানে তার যা অধিকার, আর সে দেশের যে আদিবাসী মানুষ আছেন, ধরুন আমেরিকার ক্ষেত্রে যে রেড ইন্ডিয়ানরা আছেন, তার যে ভূমির উপর অধিকার, বনের উপর অধিকার, তার সেই অধিকার কি মানে বাঙালিরা সেখানে দাবি করতে পারে? তা তো পারে না নিশ্চয়ই, কারণ বাঙালি সেখানে এথনিক মাইনরিটি। আর যে মানুষটা সেখানকার ভূমিজ সন্তান, যে সেখানকার মাটিকে লালন করেছে, সম্পদকে পরিবর্ধন করেছে হিস্টোরিক্যালি, তার সেই জমির উপর, বনের উপর, সম্পদের উপর যে অধিকার, তা তো আলাদা, একদম পরিষ্কার আমার মনে হয়। একদম। কিন্তু কাজে রাজা, আপনার- রাজা সেখানেই তো বোধহয় একটা শঙ্কার কথা, মানে ভূমির ওপর অধিকারটা নিয়ে, যে ভূমির ওপর অধিকার এবং আদিবাসীদের সেই তার ভূমির স্বশাসনের একটা অধিকারের কথা এই মানে আন্তর্জাতিক সকল দলিলে আছে। তার আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা আছে। পার্বত্য শান্তি চুক্তির প্রেক্ষাপটটি একটু ছুঁয়ে গিয়েছিলেন ফজলে হোসেন বাদশা এমপি। তো তার মানে আমরা তো আমাদের এই দেশে দেখেছি যে মানে এক রকমের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলন চলেছে। তো সেই সশস্ত্র আন্দোলন চলা জাতিগোষ্ঠীকে ভূমির অধিকার দিয়ে স্বশাসন দিতে রাষ্ট্র একটু ভরকে যাবে বা বৃহৎ জাতিসত্তা ভরকে যাবে। এখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছে, এই কথাটি আসছে কেন বলেন তো? এখানে কারা বিচ্ছিন্নতা চেয়েছে? আমি তো এই বিষয়ের উপরে পিএইচডি করেছি, আমি তো দেখিনি কোথাও কোনো ডকুমেন্ট পাইনি যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চাই। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কখনো বিচ্ছিন্নতা চায়নি। তারা চেয়েছেন এখানে স্বায়ত্তশাসন, একটা প্রদেশ আত্মনিয়ন্ত্রণের অধিকার চেয়েছেন। ওই শব্দগুলো চুক্তিতে লেখা না থাকলেও তারা চেয়েছেন ইনক্লুশন সংবিধানে। এটা অবশ্যই স্বশাসন বা স্বায়ত্তশাসনের বিষয়, এবং সেটা তো দিয়েই দিয়েছে। আপনি আদিবাসী শব্দ বলুন আর রাটিফাই আরেকটা ট্রিটি করুন আর না করুন, পার্বত্য চুক্তি তো রাষ্ট্র স্বাক্ষর করেছে। তো সেখানে আত্মনিয়ন্ত্রণ অধিকার একটা পর্যায় পর্যন্ত তো দিয়ে দিয়েছেন। আর এটা নিয়ে ভয় কেন? আপনি সে 40-এর দশকে আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে বোঝাতো যে একটা দেশ স্বাধীন হয়ে একটি অঞ্চল জাতিসংঘের সদস্য হবে। সেটা কিন্তু 99.99% ক্ষেত্রে সেটা মিন করে না। আপনি বাংলাদেশের মানুষরা কি 71-এ অধিকার স্বাধীনতা 26শে মার্চ ডিক্লেয়ার করে এখন কি ঘুমিয়ে আছে এতদিন? প্রতিনিয়তই তো আপনি আত্মনিয়ন্ত্রণ অধিকার করছেন। এটা সামাজিক প্রেক্ষাপটে, অর্থনৈতিক প্রেক্ষাপটে, সাংস্কৃতিক প্রেক্ষাপটে। একটু আগে আমি যে বলছিলাম অনানুষ্ঠানিকভাবে, চাকপাড়া আমরা কোন আইন দ্বারা আমাদের বিয়ে হয় উত্তরাধিকার, আপনি আপনার যে হিন্দু সম্প্রদায়ের, সেটা তো বাংলাদেশ রাষ্ট্র কিন্তু বলছে না হিন্দুদের বিয়ে কিভাবে হবে, ছাড়াছাড়ি কি হবে, উত্তরাধিকার কি হবে, বা ভারত বলছে না মুসলমানদের, বা একটু একটু বলছে, আমি জানি না। তো এটাও তো আত্মনিয়ন্ত্রণ অধিকার। তো এটা ভয় পাওয়ার কি? তো এখন কথা হচ্ছে যে এটা যদি মেনে নেওয়া হয় যে আত্মনিয়ন্ত্রণ অধিকার মানে স্বাধীনতা এবং বিচ্ছিন্নতাবাদ না, যেটা মেজবাবেও বলেছিলেন যে সন্তু লারমার নেতৃত্বে যে চুক্তি হয়েছে তারা স্বাধীনতা চাননি। এবং কাজে এগুলো নিয়ে আমি জাস্ট আরেকটা কথায় আসতে যাচ্ছি। আপনি যে সীতাকুণ্ডের কথা বললেন, সাজেকের কথা বললেন, এই যে এমন হামির মতো রোগে 10টি বাচ্চা মরে গেল, এখানেই তো আপনার স্বশাসনের প্রয়োজন। এখন আপনি ঢাকার যে স্বাস্থ্য মন্ত্রণালয়, এইটা যদি বিকেন্দ্রীকৃত হতো, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের কিন্তু কিছুটা স্বাস্থ্য বিভাগের উপর এখতিয়ার আছে জেলা পরিষদের। এখন সীতাকুণ্ডের উপজেলাতে যদি ত্রিপুরাদের একটা অন্তত পরামর্শ দেওয়ার একটা অধিকারটা থাকতো, তারা বলতে পারত যে উপজেলা হেলথ কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, এই প্রেক্ষাপট অনুসারে এই পদক্ষেপ নিতে হবে। তেমনটি সাজেকে যেখানে আভ্যন্তরীণ উদ্বাস্তু সংঘাতের এখনো তারা কিন্তু পুনর্বাসিত হয়নি একটা টাস্কফোর্স হওয়ার সত্ত্বেও পার্বত্য চুক্তিতে। এরকম আছে রিজার্ভ ফরেস্টে, আপনার রেংখংয়ে, মধুপুরের নতুন করে রিজার্ভ ফরেস্ট সৃষ্টি করলো, সিলেটে আমার খাসিপুঞ্জিতে। তো এই জায়গার প্রেক্ষাপট অনুসারে শুধু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, পানীয় জল, জীবিকা, খাদ্য নিরাপত্তা ইত্যাদির ব্যাপারে যদি প্রেক্ষিত অনুসারে
সিদ্ধান্ত না হয় এবং সেখানে যদি সরকার সংলাপ না করে আদিবাসীর সাথে, নাগরিক সমাজের সেটা আমরা সাথে। বান্দরবানে ভূমিধসের সময়ও এই নিয়ে আলাপ হলো যে মানে কি রকম করে আসলে যদি সেই জায়গায় কিভাবে উন্নয়ন কাজ করতে হবে, কিভাবে এগুতে হবে, সেটা আলোচনা না করে একক উন্নয়নেও তো একটা ক্ষতি রাষ্ট্রও সম্মুখীন হয়। সেজন্য তো আদিবাসীরা বলছে যে ফ্রি, প্রায়ার অ্যান্ড ইনফর্ম কনসেন্ট, আমার কমিউনিটির আপনি সম্মতি সাপেক্ষেই সেখানে উন্নয়ন করবেন, সেটা ট্যুরিজম হোক আর যেই হোক। এবং এটা অনেক জায়গায় হয়ে যাচ্ছে। কিন্তু আপনি খেয়াল করেছেন যে এই ভূমিধসে পার্বত্য চট্টগ্রামে মৃত্যু যে হয়েছে, মৃত্যু যাদের হয়েছে তাদের সংখ্যা বাঙালিদের সংখ্যা বেশি? কারণটা কি বলেন তো? আমরা মানে বাঙালিরা বাড়ি ঘর করেছে, কারণ হলো তারা পাহাড়ে বসবাস করার সংস্কৃতি বা অভিজ্ঞতা তাদের নেই, তারা বাইরে থেকে গেছে, তাই তো? ফলে তারা মৃত্যু মুখোমুখি হয়েছে। কিন্তু ওখানকার যারা পাহাড়ি জনগোষ্ঠী তারা জানে যে পাহাড়ের কোন জায়গাটায় বাড়ি করলে পারে সেটা নিরাপদ হতে পারে, তাই না? ফলে এটা তো ওই যে রাজা যে বলছেন যে তাতে সেই ওইখানে কিভাবে ডেভেলপমেন্ট হবে, সেই ডেভেলপমেন্টের তো অভিজ্ঞতা তার কাছে আছে, তার কাছে সেই ডেভেলপমেন্টের অভিজ্ঞতাটা তো নিয়ে ওখানে ডেভেলপমেন্ট করতে হবে, এখান থেকে গিয়ে ডেভেলপ করলে হবে না। কিন্তু বাংলাদেশ পার্বত্য জেলা পরিষদের কথাই বলুন, মানে বাস্তবায়নের প্রসঙ্গটি তো অবশ্যই হতাশাজনক, কিন্তু এই পুরো বিষয়গুলোতে রাষ্ট্র আসলে সেদিকে এগুচ্ছে কিনা যে আলোচনা করে তাদেরকে অন্তর্ভুক্ত করে? রাষ্ট্রকে বুঝতে হবে, রাষ্ট্রকে অবুঝ হলে চলবে না। কারণ হচ্ছে আপনিও বাঙালি, আমিও বাঙালি, আপনার আমার মধ্যেও পার্থক্য আছে, তা নাহলে ধর্ম নিরপেক্ষতা শব্দটার উদ্ভব হতো না। ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার। এই তো এটা আদিবাসীদের ক্ষেত্রে, বাঙালিদের ক্ষেত্রে, হিন্দুর ক্ষেত্রে, মুসলমানের ক্ষেত্রে, বুদ্ধিস্টদের ক্ষেত্রে, খ্রিস্টানদের ক্ষেত্রে, সব কমিউনিটি মিলে এই বাঙালি রাষ্ট্রটাকে শক্তিশালী করতে হবে। এইটাই হলো কনসেপ্ট। এবং এটা বাঙালি রাষ্ট্র বলা যাবে? সেটাকে তো বাঙালি রাষ্ট্র বলছি না, আমি তা তো বলি নাই, তাই না? তো সেখানে একটা জিনিস স্বীকার ফসকে বাঙালি রাষ্ট্র বেরিয়ে গেছে। না না না, এই রাষ্ট্রকে বাঙালি, আপনি সেটা মিন করেন না না, বাঙালি শব্দটাই বলি আমি, বাঙালি শব্দ কি বলেছি আমি? আচ্ছা, তো যাও, সেটা ভুলবশত হতে পারে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই রাষ্ট্রটাকে শক্তিশালী করতে হবে, এই তো বিষয়। আর এখানে এটাই বাস্তবতা যে এখানে আমাদের মধ্যে একটা বিভিন্ন বৈচিত্র্যটাকে মেনে নিতে হবে। জি, ডক্টর মেজবা কামাল, শেষ মন্তব্য। আমি আপনার ওই কথাটা একটু অ্যাড্রেস করতে চাই যে আমরা কি তাহলে পরবাসী, আদিবাসী না পরবাসী? আসলে দর্শক প্রশ্ন যেটা করেছিলেন, যে সেটা আসলে এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আসে। আসলে কিন্তু আমি বলতে চাই যে এর সাথে পরবাসী হওয়ার কোনো সম্পর্ক নেই। বাদশা ভাই একটা আলোচনা তুলেছিলেন যে ইউরোপে যেভাবে বা আমেরিকায় যেভাবে শ্বেতাঙ্গরা যে সেখানকার আদিবাসীদেরকে দখল করেছেন, হত্যা করেছেন, নির্যাতন করেছেন, করে যেভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, আমাদের দেশের ইতিহাস, গোটা ভারতবর্ষের ইতিহাস সেরকম নয়। আমাদের এখানে যে আমরা বাঙালি জাতি, আমরা কিন্তু কেউ বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসা নই। আমরা কেউ ইংরেজ বা স্প্যানিশ ঔপনিবেশিক শাসকদের মতো নয়। আমরা লর্ড ক্লাইভের সাথে আসিনি, আমরা ভূমিজ সন্তান। নিশ্চিতভাবে বাঙালিরা এদেশের ভূমিজ সন্তান। কিন্তু এই যে ধরুন বাঙালি পৃথিবীর এত বড় একটা জাতি হলো, আমি একজন হিস্টোরিয়ান হিসেবে কথা বলছি, আমরা কিভাবে হয়েছি? আমরা হচ্ছে এদেশে বহু জাতির মানুষ ছিলেন, এদেশে মানুষ ছিলেন, এদেশে মানুষ এসেছেন। সেই মানুষ এবং হিস্টোরিক কালে, হ্যাঁ, অন্তত 15-16 হাজার বছর ধরে বহু মানুষ এখানে এসছেন, তারপরেও এসছেন। কিন্তু এদের মধ্যে যে একটা সংমিশ্রণ, সংশ্লেষণের প্রক্রিয়ায় একটা বড় জাতি গড়ে উঠেছে, একটা বড় নতুন সংস্কৃতি গড়ে উঠেছে, একটা নতুন ভাষা গড়ে উঠেছে। সেই ভাষা এবং সেই জাতি, বাংলা ভাষার ইতিহাস কত বছরের? 1000 বছরের। তাহলে 1000 বছরে আমরা আগে কি ছিলাম?
সেই তো এই আপনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বাচ্চা ভাই, আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর দিকে দৃষ্টি এই আকর্ষণ প্রশ্নগুলো করি। নিশ্চয়ই ধরুন করবার ডক্টর আছে। মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে আর যারা- আমরা যে মাকে মা ডাকি, এই মা ডাকটা পেয়েছে আমরা মুন্ডাদের কাছ আমাকে থেকে। একটু করে সুযোগ দিন, সময় যদি আমি- চলে আমি যায় শেষ করি। খুব সংক্ষেপে বলবো। জাস্ট এক সেকেন্ড। তো কাজে আমরা পরবাসী নই, আমরাও এদেশের সন্তান, কিন্তু এই আমরা বৈচিত্র্যের হচ্ছি মধ্য দিয়ে আমরা গড়ে আমরা এই বৈচিত্র্যের মধ্যে যে সম্মিলনের ঐক্যতান, সেই ঐক্যতানের প্রোডাক্ট হচ্ছে আমরা। আমাদের শেকড় কিন্তু আদিবাসীতে। কাজেই আমরা যদি আদিবাসীকে অস্বীকার করি, আমরা নিজের শেকড়কে অস্বীকার করি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মা ডাকটাও বলছেন যে এসেছে মুন্ডাদের কাছ বাংলা থেকে। ভাষার মধ্যে রাজা আপনি দেবাশিস আরেকটা রায়। কথা শুনেন, বাংলা ভাষার মধ্যে আপনি অ্যাটলিস্ট 10% আপনি ওয়ার্ড পাবেন যেটা আদতে বাংলা ভাষায় ছিল না। খুবই এটা নিয়ে যদি বলি, আপনি বাংলা ভাষায় লিখতে বলেন কতগুলো পাখি আছে, কত ধরনের উদ্ভিদ আছে, আর যারা আদিবাসী বলছে লিখতে পারেন, আপনি দেখবেন কার বেশি কিন্তু সংখ্যা আছে, শব্দ আছে। শব্দ আছে, এবং শব্দ জানে বলে ওগুলো বেঁচেও আছে। আপনি একটা সমীক্ষা করেন কোন এলাকাতে বেশি ঝর্ণা আছে, এখানে বাঙালি অধ্যুষিত এলাকাতে নাকি আদিবাসী অধ্যুষিত এলাকাতে। এবং এই যে ভূমিধসের কথা বাদশা ভাই বললেন, ভূমিধস থেকে রক্ষা কিভাবে পেতে হয়, অন্তত আমাদের প্রথাগত যে বিজ্ঞান ব্যবস্থা আছে, জ্ঞান আছে, এই যে টংঘর বা মাচাঘর বলে, কেন মাটি না কেটে সে খুঁটির উপরে বাড়ি করতাম, কেন জুম চাষ করতাম, যে ছোট গর্ত করে বীজ বপন করতাম, কিন্তু কোদাল দিয়ে আপনার লাঙ্গল দিয়ে আমরা মাটি কর্ষণ কেন করতাম না শত শত বছর। সান্তালরা করতো না, গারোরা করতো না, চাকমারা করতো না, মারমারা করতো না, পাপ মনে করতো কেন? যৌক্তিক বৈজ্ঞানিক কারণ আছে। তো এই সকল যে জ্ঞান বুদ্ধি এগুলো ট্রেডিশন আছে, এগুলো তো বাংলাদেশের সম্পদ, কিন্তু আমাদের কথাটা কেউ শুনছে না। কাজে ভূমিধস থেকে শুরু করে যে যে কি বলে ইকোলজিক্যাল যে সমস্যা, সেগুলো পরিবেশগত সমস্যাগুলো, পরিবেশগত গ্রামীণ পরিবেশের অনেকগুলো সমস্যা কিন্তু আমরা রাষ্ট্রের সঙ্গে পার্টনারশিপ করে বৃহত্তর জনগোষ্ঠীর সাথে, বাংলাদেশের সাথে করে আমরা এগুলো মেটাতে পারতাম। এবং কিন্তু আমাদের সেই এলাকার উপর আমাদের ভূমিরই আমাদের জ্ঞান বটে। অধিকারকে যদি না মানেন, নিয়ে নেন, রিজার্ভ ফরেস্ট নাম দিয়ে দেন, কিন্তু কোনো ওখানে ইউক্যালিপটাস পাবেন, কোনো পশু পাখি পাবেন না। আমাদের হাতে রেখে দেন, মধুপুর থেকে সিলেটের খাসিপুঞ্জি থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের কমিউনিটি যে মোজার রিজার্ভ কিন্তু এখনো আছে আমাদের সার্কেল হেডম্যান রাজাদের অধীনে, আমরা রাখবো জীববৈচিত্র্য এবং পানির সম্পদ। অসংখ্য ধন্যবাদ রাজা দেবাশিস রায়, ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল, ধন্যবাদ ফজলে হোসেন বাদশা এমপি, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। আজও আপনাদের সাফল্য গাথা দেখাবার আর সুযোগ হলো না। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন টিভিসির সঙ্গে।